আজকের গল্প পাঠের আসরের প্রথমেই আপনাদের দেখাই নারায়ণ সান্যাল মহাশয়ের লেখা কিছু অনবদ্য গ্রন্থ। নারায়ণ সান্যালের লেখার এই সংগ্রহটি ডক্টর সোহম চট্টোপাধ্যায়ের। কেন আজ এপিসোডের প্রথমেই আপনাদের এই গ্রন্থগুলি দেখাচ্ছি তার কারণও আপনারা যথাসময়ে জানতে পারবেন। বইগুলো যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো এর মধ্যে নামানুষী বিশ্বকোষ, এগুলি আমরা আমাদের আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি। কত ধরনের বিষয় বৈচিত্র্য দেখুন একটু। এরপর রয়েছে কারুতীর্থ কলিঙ্গ, মনামি, সত্যকাম। এই সত্যকাম গ্রন্থটি পরবর্তীকালে এর থেকে সিনেমা তৈরি হয়েছিল। আবার যদি ইচ্ছা করো, অবাক পৃথিবী, পাষণ্ড পণ্ডিত। পাষণ্ড পণ্ডিতও সিনেমায় রূপান্তরিত হয়েছিল। হে হংস বলাকা, নক্ষত্রলোকের দেবতাত্মা, রাস্কেল। তারপর আমি রাসবিহারীকে দেখেছি। তারপর রয়েছে তাজের স্বপ্ন, হংসেশ্বরী, আমাদের হুগলি জেলার বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের উপর ভিত্তি করে এই লেখা। হিন্দু নাওরা মুসলিম, চীন ভারত লং মার্চ, বোলমিক, লিওনার্দোর নোটবই এবং অচ্ছেদ্য বন্ধন, গজমুক্তা, বকুলতলা পিএল ক্যাম্প, সুতনুকা কোনো দেবদাসীর নাম নয়, সুতনুকা একটি দেবদাসীর নাম, অন্তর্লীনা, স্বর্গীয় নরকের দ্বার এবং মহাকালের মন্দির, তিমি তিমিঙ্গিল, রানী কাদম্বিনী এবং কাঁটায় কাঁটায়। কাঁটায় কাঁটায় সিরিজের অনেকগুলি বই আছে, তার মধ্যে 3 নম্বর খণ্ডটা রয়েছে এবং তারপর রয়েছে মাছের কাঁটা। এরপর রূপমঞ্জরি সিরিজের 3টি বই, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড, আনন্দ স্বরূপিণী এবং বাঙালিয়ানা। এই যে সংগ্রহটি আমরা দেখলাম, সংগ্রহটি ডক্টর সোহম চট্টোপাধ্যায়। তার শিশুকাল থেকেই সে নারায়ণ সান্যালের প্রতি আকৃষ্ট। তার কারণটিও আমরা আজকের পর্বের পরে জানব। এবং এই সংগ্রহ তৈরি করার ক্ষেত্রে সে অনুপ্রেরণা পেয়েছিল তার মাতামহ দাদু শ্রী রাজেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং সিজা মুক্তকেশী পাঠাগারের প্রাক্তন লাইব্রেরিয়ান শ্রী দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এই বইগুলির মধ্যে যে বিষয় বৈচিত্র্য সেটি আপনারা দেখলেন। এখানে যেমন একদম বিজ্ঞান সম্বন্ধীয় বইগুলি আমরা দেখি, তার মধ্যে একটি বই এখন এখানে নেই, বিশ্বাসঘাতক, যেটি আমেরিকার পরমাণু বোমা আবিষ্কারের জন্য ম্যানহাটন প্রকল্পের সেই ঘটনাবলী নিয়ে। সেটি এখন এখানে নেই, সেটি তার সঙ্গে রয়েছে বলে। এবং এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে লিওনার্দোর নোটবই এবং এই ধরনের বইগুলি। তারপর তিমি তিমিঙ্গিল, এটিও তিমি মাছের উপর নির্ভর করে একটি গল্প, যেটি একসময় বেতারে নাটক হিসেবে সম্প্রচারিত হয়েছিল এবং এটি খুব পপুলার হয়েছিল। খুব ভালো একটি গল্প। আর এর মধ্যে আরেকটি বইয়ের নাম আমি করতে পারি, সেটা হচ্ছে আবার যদি ইচ্ছা করো। চিত্রশিল্পীদের জীবনের ওপর নির্ধারিত এই উপন্যাসটি। পল গগা, ভিনসেন্ট ভ্যান গগ, এদের নাম আমরা শুনেছি। একদম বাঙালি ছাঁদে তাদের উপস্থাপন করা, সেটা এই বইটির বিশেষ বৈশিষ্ট্য। কারুতীর্থ কলিঙ্গ, অপরূপা অজন্তা, এগুলিতে আমরা শিল্পী নারায়ণ সান্যালের দেখা পাই। অপূর্ব ছবি এঁকেছেন এর সাথে তিনি, এবং এই সমস্ত জায়গায় বেড়াতে যাওয়ার আগে তার এই বইটি খুব সাহায্য করে। এরপর আমরা দেখতে পাচ্ছি গজমুক্তা, তারপর পাষণ্ড পণ্ডিত। রূপমঞ্জরি তো বটেই,
বিভিন্ন ধরনের বই তার লেখা, এবং এত বিভিন্ন বিষয়ে তিনি কি করে যে এতটা পারদর্শী ছিলেন সে এক বিস্ময়। সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, তার পাশাপাশি লিখেছেন এই এত বই, অনেক পুরস্কারও পেয়েছেন। আনন্দদায়ক সমাপতন। আগামীকাল 26শে এপ্রিল নারায়ণ সান্যাল মহাশয়ের জন্মদিবস, এবং এই সপ্তাহে 23শে এপ্রিল সারা বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক গ্রন্থ ও গ্রন্থ সত্ত্ব দিবস। ভিডিওর প্রথমেই আপনাদেরকে আমাদের সংগ্রহে থাকা নারায়ণ সান্যালের গ্রন্থগুলির একটি ঝলক দেখালাম। গ্রন্থগুলি আসলে আমার পুত্রের। তার ছোটবেলা থেকেই নারায়ণ সান্যালের বইয়ের প্রতি আকর্ষণ গড়ে ওঠার মূলে ছিল তাকে তার দাদু অর্থাৎ মাতামহ তার স্কুল থেকে ফেরার পর দুপুরে ঘুম পাড়াবার জন্য এই গ্রন্থটি থেকে, বিশেষ করে এই না মানুষের কাহিনী এই গ্রন্থটি থেকে গল্পগুলি পড়ে শোনাতেন, এবং তখন থেকেই তার এক অমোঘ আকর্ষণ লেখকের প্রতি, এবং সে অনেকগুলি বই লেখকের সংগ্রহ করেছে। পরবর্তীকালেও সে নারায়ণ সান্যালের বিভিন্ন বই পড়তে গিয়ে আর একজন মানুষের কথা, যার কথা আমরা আগেই বলেছি, আমাদের খামারগাছি মুক্তকেশী সাধারণ পাঠাগারের প্রাক্তন গ্রন্থগারিক, তার সংস্পর্শে এসে তার এই আকর্ষণ আরো বেড়ে যায়। নারায়ণ সান্যাল নানা ধরনের বই লিখেছেন, সেখানে যেমন এই না মানুষের কাহিনীর মতো মানুষ এবং বিভিন্ন প্রাণীর মধ্যেকার সম্পর্ক এরকম গ্রন্থও আপনি পাবেন, তেমনি আমাদের এই সমাজের নানা দিক নিয়ে নানা রকম তিনি লিখেছেন। কোনো একটি ধারার গ্রন্থকে দেখে আপনি যদি তার সম্বন্ধে একটা ধারণা করেন, তাহলে পরের গ্রন্থটি পড়লেই সেই ধারণা আপনার আবার পাল্টে যেতে বাধ্য। কিন্তু তার নানা ধরনের লেখার মধ্যেও যে মূল সুরটা, সেটা হচ্ছে প্রতিটি যে বিষয়েই তিনি লিখুন না কেন, যখন যে বিষয় নিয়েই গ্রন্থ লিখুন না কেন, তার মধ্যে থেকে এমন সুন্দর একটি মাধুর্য তিনি তার লেখনীর মাধ্যমে বার করে এনেছেন যেটি অপূর্ব, এবং অদ্ভুত নাটকীয়তায় ভরা থাকে টান টান গল্প, স্মার্ট গল্প এবং উপন্যাস দুটি। এবং একদিকে যেমন রয়েছে বিজ্ঞান সম্বন্ধীয় তাহার লেখা, অন্যদিকে সাহিত্যধর্মী, অন্যদিকে অজন্তার গুহাচিত্র সেই সম্পর্কিতও তার আরেকটি উপন্যাস আছে, অপরূপা অজন্তা। তারপর সুতনুকা একটি দেবদাসীর নাম, সেখানে দেবদাসীদের জীবনের যে কত ব্যথা বঞ্চনা সমস্ত তিনি ফুটিয়ে তুলেছেন, এবং বিশেষ করে নারী চরিত্র অদ্ভুতভাবে মূর্ত হয়ে উঠত তার লেখনীর মাধ্যমে। নারায়ণ সান্যাল সম্বন্ধে অনেক কথা বলতে গেলে আজকের পর্বই শেষ হয়ে যাবে, তাও তার কথা ফুরোবে না। এবং একটি কথা আমাদের মনে হয় যে তার যথার্থ মূল্যায়ন বোধহয় আজও হয়নি। তার যে বিপুল সাহিত্য কীর্তি, সেগুলোকে সামনে রেখে তার আরো বড় মূল্যায়ন হওয়া বোধহয় খুবই প্রয়োজন ছিল। ভবিষ্যৎ সমাজ নিশ্চয়ই সেই মূল্যায়ন করবে। চলুন আমরা শুরু করি আমাদের আজকের পর্বের পাঠ। আমাদের SDMT গল্প পাঠের আসরে প্রতিদিনই আপনারা শুনছেন নারায়ণ সান্যালের এই না মানুষের কাহিনী অনবদ্য গ্রন্থ থেকে একটি গল্প ল্যাম্পো, তার বিভিন্ন পর্ব। এই পর্বগুলি শুনতে আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, সমমনস্ক মানুষের মধ্যে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। যেটি আপনি করুন না কেন, সেটিই আমাদের অনুপ্রেরণা যোগাবে এরকম অনন্য কিছু গল্প পাঠ করে আপনাদের শোনানোর জন্য। আর একটি কথা এর মধ্যে বলে নিয়ে আমরা শুরু করব আজকের পাঠ। আন্তর্জাতিক গ্রন্থ ও গ্রন্থ সত্ত্ব দিবস। আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে ছোটরাও বইয়ের প্রতি আকর্ষণ হারাচ্ছে। সেখানে এমন একটি বই যদি আপনি তাদের হাতে তুলে দেন, পাঠ করে শোনান প্রথম তাহলে দেখবেন সে নিজেই একদিন বইটি টেনে নিয়ে নিজেই পাঠ করতে বসেছে, এবং বইটি পড়তে গিয়ে সে ভুলে যাচ্ছে তার চারপাশের সমস্ত কিছু, এক মনে পড়ছে। বই হাতে নিয়ে পড়ার একটা অদ্ভুত আনন্দ আছে, এবং এটা শেখায়ও অনেক কিছু। আমাদের মন গড়ে তোলে, আমাদের মানসিকতা গড়ে তোলে। হাতে একটা মোবাইল ফোন পেয়ে তাতে পৃথিবীর সমস্ত ইনফরমেশন আমি পেয়ে যেতে পারি,
কিন্তু যে কল্পনার জগৎ আমাকে দেয় এই বইটা, সেটা কিন্তু ওই ফোনটা দিতে পারে না। অডিও ভিজুয়াল মিডিয়াম আমাদের এখন বিভিন্ন কাজেই লাগে, শুধু না, পড়াশোনাতেও নানাভাবে সাহায্য করে। কিন্তু এর একটা খারাপ এফেক্টও কিন্তু ছোটদের মনে বেশি পড়ে। সেটা হচ্ছে কল্পনার প্রসারতাটা কমে আসা, সংকীর্ণ হয়ে যাওয়া। কল্পনার বিস্তার সব থেকে ভালো হয় বইয়ের মাধ্যমে। যখন কোনো একটি শিশু বই থেকে কিছু একটি পাঠ করছে, মনে মনে সে সেটি কল্পনা করে নিচ্ছে, এবং সেই কল্পনাটাকে কোনো লাগাম দিয়ে সে কিন্তু বাঁধছে না বা কেউ বেঁধে দিচ্ছেন না। তার সব দিকে অবাধ স্বাধীনতা আছে কল্পনার ঘোড়া ছুটিয়ে দেওয়ার। কিন্তু যখনই সেই একই গল্প আপনি তাকে কোনো অডিও ভিজুয়াল মিডিয়ামে দেখাচ্ছেন, তখন দেখতে দেখতে সে সামনে যে ছবিটি দেখছে তার মধ্যেই তার কল্পনা ঘোরাফেরা করছে, বা তেমন খুব একটা কল্পনা তাকে করতেই হচ্ছে না, সে তো রেডিমেড হাতের কাছে সবকিছু পেয়ে যাচ্ছে। তাই কিছু কিছু ক্ষেত্রে বইয়ের প্রয়োজন অসীম। এই ব্যাপারগুলি আমরা শিক্ষক শিক্ষিকা এবং বাবা মারা যদি মাথায় রাখি, তাহলে ছোটদের আমরা বই পড়ার প্রতি আরো বেশি উৎসাহিত করতে পারবো। চলুন কথা না বাড়িয়ে আজকের পর্ব শুরু করি। ইতিমধ্যে আর এক কাণ্ড হলো। সব মানুষ তো সমান নয়। কেউ কেউ ল্যাম্পোর এই বেয়ারাপনা বরদাস্ত করতে চাইল না। টিকিটবিহীন, বকলসবিহীন এমন কুত্তাকে কেন যখন যেখানে ইচ্ছে যেতে দেওয়া হবে? ও যদি কাউকে হঠাৎ কামড়ে দেয়, কে দায়ী হবে? তুমি? ফলে রেলকর্মীদের মধ্যে দুটি দলের সৃষ্টি হয়ে গেল। সংখ্যাগরিষ্ঠ দল ল্যাম্পো প্রেমিক, কিন্তু সংখ্যালঘিষ্ঠ দলের পক্ষে রেলওয়ে কানুন। ল্যাম্পো এত বুদ্ধিমান যে এই দলাদলিটা সে বুঝে নিয়েছে। এমনকি কোন কোন কর্মী তার বিপক্ষ দলের, তা পর্যন্ত ওর নখদর্পণে। আপনারা প্রশ্ন করবেন, আমি কেমন করে জানলুম? অত্যন্ত সহজে, ওর আচরণে। আমরা মানে ল্যাম্পো প্রেমিকরা ওর গমনভঙ্গি দেখেই বলে দিতে পারতুম ট্রেনে যে কন্ডাক্টর আছে, যে রেলরক্ষী আছে, তারা কোন দলের। আমাদের দলের হলে সে ট্রেনে উঠে সমস্ত গাড়িটা টহল দিয়ে খবরদারি করে সব যাত্রীর তত্ত্ব তালাশ নেয়। আর ও দলের কন্ডাক্টর বা রেলরক্ষী যদি গাড়িতে থাকে, তখন সে সিটের নিচে একেবারে স্পিকটি নট, বিন টিকিটের চোরাই যাত্রীর ভাবভঙ্গি। কথাটা আমাদের এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনেও উঠেছে। সংখ্যালঘিষ্ঠ দল তাদের আইন দেখিয়েও আমাদের কাবু করতে পারেনি। আমাদের একজন উৎসাহী বললে, ঠিক আছে, ল্যাম্পোর গলায় আমি টিকিট ঝুলিয়ে দেব। যে কথা সেই কাজ। পরদিন দেখা গেল ল্যাম্পোর গলায় কে একজন একটা চমৎকার বকলস ঝুলিয়ে দিয়েছে, আর তা থেকে ঝুলছে অসংখ্য বাতিল টিকিট। মিনা তো হেসেই বাঁচে না। সবচেয়ে মজার কথা, টিকিটের মালা গলায় দিয়ে ল্যাম্পো নিজেকে একজন কেউকেটা ভাবতে শুরু করলো। তার বিখ্যাত হতে যেটুকু বাকি ছিল তাও শেষ হলো। অনেকেই তার ফটো তুলছে আজকাল। ল্যাম্পো সহজেই ক্যামেরা ব্যাপারটা সমঝে নিল। কেউ তার দিকে ক্যামেরা তাক করলেই ল্যাম্পো পোজ দিয়ে বসে যায়। এদের মধ্যে একজন ছিলেন সাংবাদিক। এই মুখরোচক কাহিনীটা তিনি সচিত্র আকারে ছাপিয়ে দিলেন সানডে সেকশনে। তারপর থেকে অনেক অজানা লোক পর্যন্ত টিকিট কাটতে এসে আমাকে প্রশ্ন করত, আচ্ছা, এই স্টেশনে ল্যাম্পো নামে একটা আশ্চর্য কুকুর আছে, তাকে চেনেন? আমি বলতুম, আলবাত, ওই দেখুন। কাছে পিঠে থাকলে দেখিয়ে দিতুম, না হলে আমার টেবিল স্ট্যান্ডের ফটোটা, সিন্ডারেলার সাজে মিনা আর টিকিটের মালা গলায় ল্যাম্পো। তারপরেই ঘটল একটা ছোট্ট দুর্ঘটনা। সংখ্যালঘিষ্ঠরা মার করে তেড়ে এলো। ঘটনাটা হয়েছিল এই রকম। 7:20 লোকাল ধরে ল্যাম্পো আসছিল আমাদের বাড়িতে মির্নাকে তার নার্সারি স্কুলে পৌঁছে দিতে। কাপিকলিয়া আর পিয়ম্বিনোর মাঝামাঝি একটা স্টেশন পপুলোনিয়াতে গাড়িটা দাঁড়িয়েছে। রোজই দাঁড়ায়। ল্যাম্পোর কি মনে হলো, তুরুক করে নেমে পড়লো প্ল্যাটফর্মে। বোধহয় হাত পা খেলিয়ে নেবার বাসনা জেগেছিল তার। গাড়িটা ওখানে মিনিট 2 দাঁড়ায়, কিন্তু গার্ড নজর করে দেখলো একটা লোকও নামছে না বা উঠছে না। ট্রেনটা এমনিতেই লেট রান করছিল, তাই গার্ড মাত্র আধ মিনিটেই হুইসেল দিল।
লাম্পো বিদ্যুৎ বেগে লাফিয়ে উঠতে গেল ট্রেনে, পারল না। তার দেহের আধা আধি যখন কাঁচের দরজাটা পাড়ি দিয়েছে, তখনই অটোমেটিক দরজা বন্ধ হলো। বেচারির মুন্ডু আর সামনের দুটো পা কামরার ভেতর, বাকি দেহটা বাইরে। সৌভাগ্যক্রমে এসব দরজায় রাবার লাইনিং দেওয়া থাকে, তাই লাম্পো দুহাতখানা হয়ে গেল না। কিন্তু পেটে চাপ পড়ায় সে তীব্র আর্তনাদ করে উঠল। অনেক যাত্রী ছুটে এলো ওকে সাহায্য করতে, কিন্তু এই অবস্থায় চলন্ত ট্রেনের দরজা টানলে খোলে না। চেন টেনে কে গাড়িটাকে থামিয়ে দিল। গাড়ি দাঁড়াতেই দরজা গেল খুলে। ওরা মরণাপন্ন লাম্পোকে কামরায় টেনে তুলল। লাম্পোর তরফে দুর্ঘটনা এখানেই শেষ হলো না, এটুকু ভূমিকা মাত্র। আসল দুর্দৈব, ওই কন্ডাক্টর ভদ্রলোক ছিলেন সংখ্যালঘিষ্ঠ দলের, যারা এতদিন চাইছিলেন লাম্পোর এই বেআইনি বিহার বন্ধ করতে। যিনি উপরমহলে এমন এক র্যাম্পড রিপোর্ট লিখলেন যার মার নেই, কপি টু তাবর তাবর আসমান তক। ওরা যা চাইছিলেন তাই হলো। উপরমহল থেকে কড়া নির্দেশ এলো কাপিগলিয়া জাংশনের স্টেশন মাস্টারের কাছে। দুদিন পরে আমার ডাক পড়ল। বড় সাহেব রাশভারী লোক, বয়স 50-এর উপর, কম কথার মানুষ। কম কথাতেই নির্দেশ দিলেন তিনি, তোমাকে ডেকেছি শুধু এজন্য যে লোকে বলছে ও তোমার কুকুর। আমি জানি না কথাটা সত্য কিনা, তুমি কি ওর মালিক? আমাকে স্বীকার করতে হলো, না স্যার, আমি ওকে কিনিনি বা উপহার পাইনি, তবে আমার খুব পোষ মেনেছে ও। খুব আনন্দের কথা। শোনো, সংখ্যাতত্ত্ব যাচাই করলে হয়তো দেখা যাবে 10% জন রেলওয়ে এমপ্লয়িজের পোষা কুকুর আছে। কিন্তু মিস্টার বার্লেতানি, তুমি নিশ্চয়ই স্বীকার করবে সেই পোষার কুকুরগুলো যত্রতত্র রেল ভ্রমণ করে বেড়ায় না। আমাকে স্বীকার করতে হলো এই অবিসংবাদিত সত্যটা। আমার কাছে অনেকদিন আগেই অভিযোগ এসেছিল, আমি জেনে শুনে চোখ বুজেছিলাম, কারণ কুকুরটাতে শুধু তুমি একা নও, কর্মীরা অনেকেই ভালোবাসে। তার আজব কাণ্ড কারখানা প্রায় কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু আমি দুঃখিত, এবার যে কাণ্ডটা ঘটলো, চেন টেনে গাড়ি থামানো এবং তারপর লিখিত রিপোর্ট, আমার কিছু করণীয় নেই। হয় তুমি তোমার কুকুর সামলাও, নচেত আমাকে ডগ ক্যাচার ইউনিটকে খবর দিতে হবে। বুঝতে পারছো আমার কথাটা? আমি ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে নিজের টিকিট ঘরে ফিরে আসি। অজানা কুকুরের উপদ্রব হলে কর্তৃপক্ষ ওই কুকুর ধরার বাহিনীকে খবর দেন। তারা বড় বড় সাঁড়াশি নিয়ে এসে ক্যাঁক করে রাস্তার কুকুরগুলোকে ধরে খাঁচায় বন্দি করে নিয়ে যায়। তারপর ওরা কি করে কেউ জানে না। আর সেই অচেনা ঘেয় কুকুরদের সে পাড়ায় দেখা যায় না। আমি নিজেদের ঘরে ফিরে আসতেই সবাই ঘনিয়ে আসে, সিগন্যালার, টিসি, কন্ডাক্টর, গার্ডেরা, এমনকি এএসএম। আদ্যপান্ত সব কথা শুনে ওরা পরামর্শ দেয়, উপায় নেই, লাম্পোকে এবার থেকে চেন দিয়ে তোমাকে বাড়িতেই বেঁধে রাখতে হবে। লরেঞ্জো বলল, কিন্তু তা ও কি থাকবে? ওর রক্তের মধ্যে একটা ঘূর্ণি আছে, লাম্পো জন্ম ভব ঘুরে। লরেঞ্জো মালগাড়ির গার্ড, রোম থেকে টুরিন যায় আর আসে। আমার এই জংশন স্টেশনের রানিং রুমে 2-1 রাত কাটিয়ে যায়। আমি তার দিকে না ফিরেই বলি, তুমি ঠিকই বলেছো লরেঞ্জাত্তি, লাম্পো ট্রেনে ট্রেনে ঘুরতে না পারলে মরে যাবে। কিন্তু উপায় কি? এরপর থেকে শুরু হলো লাম্পোর বন্দি জীবন। যা আশঙ্কা করা গিয়েছিল তাই ঘটলো। লাম্পো তার বন্দি জীবন মেনে নিতে রাজি হলো না। ঘৌ ঘৌ আর কুই কুই, শেষমেশ আহারে অনীহা দেখা দিল তার। দিন 15-র মধ্যে লাম্পো আধখানা হয়ে গেল। নানান রকম খেলা দিয়ে, খাবার দিয়ে কিছুতেই তাকে ভোলানো গেল না। অথচ ওর গলার চেন খুলে দিতেও সাহস পায় না, কারণ ছাড়া পেলেই এক ছুট্টে স্টেশনে চলে যাবে আর ট্রেনে চেপে বসবে। ডিউটি যেদিন থাকে না সেদিন সপরিবারে কোথাও বেড়াতে যায় গাড়ি নিয়ে। সেদিনটাই শুধু খুশিয়াল হয়ে ওঠে সে। গতি ওর মুক্তির স্বাদ এনে দেয়। গাড়ি বার করলে সে আনন্দে আত্মহারা হয়ে যায়। দরজাটা খুলে দেওয়া পর্যন্ত যেন সবুর সয় না, জানালা দিয়ে হাঁকুপাকু করে উঠে পড়ে। বসে ড্রাইভারের পাশের সিটে মুন্ডুটাকে বার করে দেয় জানালা দিয়ে। ঝোড়ো হাওয়ায় আরামে তার চোখ দুটো বুজে আসে। আজকের পর্বে আমরা রাখলাম এইটুকুই, বাকিটুকু আবার আমরা শুনবো আমাদের পরের পর্বে। আমাদের ভিডিওর প্রথমেই আপনাদের বলেছি, যদি এই ধরনের পর্বগুলি আপনি দেখতে চান, দেখতে ভালো লাগে,
একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের পর্বে। ভালো থাকবেন সকলে। নমস্কার।